বাটির মতো। এক্সিমার মতো একটা অসুখ, সেখান থেকে সুস্থতা কী করে পাওয়া যেতে পারে আপনি তখনই আপনার শত্রুর মোকাবিলা করতে পারবেন যখন শত্রুর টোটাল সারা দিনের বা শত্রুর যাবতীয় অ্যাক্টিভিটি আপনার হাতের মুঠোয় থাকবে। দেখবেন যারা প্রকৃত অর্থে কোনো কিছুকে সঠিকভাবে রিটার্ন দেন, কোনো কারোর সাথে কোনো কিছু ঘটনা ঘটলো যেটা অ্যাকশান, ফিরিয়ে যেটা দেওয়া হচ্ছে ওটা রিয়াকশান। তো এই যারা এই রিয়াকশানটা দেন দেখবেন তারা যদি খুব ক্ষমতাশালী হন তারা তক্ষুনি করেন না, তারা কিন্তু সময় নিয়ে অপেক্ষা করেন। হ্যাঁ, তুমি আমার এই ক্ষতিটা করেছো, আমার মান সম্মান কিংবা আমার এটা বা ওটা বা আমার ফ্যামিলি বা আমার বন্ধু, হোয়াট এভার। প্রকৃত অর্থে যারা প্রচণ্ড শক্তিশালী মানুষ তারা কিন্তু তখনই কিছু রিয়াক্ট করেন না। বাঘ যেমন শিকারে ঝাঁপিয়ে পড়ার আগে কয়েক পা নিজেকে পিছিয়ে নেয়, তারা নিস্তব্ধ থাকেন। এই নিস্তব্ধ অবস্থায় চরম প্রতিঘাতের জন্য তারা তৈরি করেন নিজেদেরকে। ঠিক তেমনি একইভাবে জানবেন আপনার শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইমিউন সিস্টেম, আপনারা ছোট থেকে জানেন এই হেলথ ড্রিঙ্কস খা ইমিউনিটি বাড়বে, ওটা খা ইমিউনিটি বাড়বে, সেটা খা ইমিউনিটি বাড়বে, কিন্তু জানবেন সব কিছু সীমারেখা দরকার। সীমারেখা শুধুমাত্র বর্ডারে নয়, আমাদের শরীরেও সীমারেখা দরকার। দুধ খাওয়া উপকারী মানে আপনি যত ইচ্ছে দুধ খেতে পারেন না, মধু খাওয়া উপকারী মানে যত ইচ্ছে মধু খেতে পারেন না, কিংবা আমলকি খাওয়া উপকারী মানে আপনি যেমন ইচ্ছে আমলকি খেতে বসে পড়তে পারেন না, বারণ করব। ঠিক তেমন একইভাবে কিন্তু জেনে রাখবেন আপনার শরীরের অতিরিক্ত পরিমাণ ইমিউনিটি, আপনার শরীরের ওভার অ্যাক্টিভ বা হাইপার অ্যাক্টিভ ইমিউনিটি আপনার শরীরে অনেক ক্ষতি করতে পারে। তার মধ্যে অন্যতম একটা ক্ষতি এই এক্সিমার মতো সমস্যা। ইয়েস, অনেকে ভাবেন যে এক্সিমা ইমিউনিটি, হ্যাঁ ইমিউনিটি, অতিরিক্ত পরিমাণ যদি আপনার ইমিউনিটি অ্যাক্টিভ হয়ে পড়ে তাহলে কিন্তু জানবেন আপনার এই ইমিউনিটির জন্যই কিন্তু আপনার এক্সিমার মতো সমস্যা আসতে পারে। এটা অনেক ক্ষেত্রে অটোইমিউন ডিজিজে যারা সাফার করেন তারা জানেন ব্যাপারটা। অনেকে বলেন না যে এক্সিমার সাথে এক্সিমা সারলে অ্যাজমা হয়, অনেকেই বলেন। জেনে রাখবেন ইমিউনিটি যেখানে কারণ হবে সেখানে এক্সিমার সাথেও অ্যাজমার সম্পর্ক থাকবে। যেখানে ইমিউনিটি কারণ, ইমিউনিটি এক্সিমার ওয়ান অফ দ্য কজ, কিন্তু এই ওয়ান অফ দ্য কজ তখনই গুরুত্বপূর্ণ হয়ে পড়বে অ্যাজমার ক্ষেত্রে যদি সেটা ইমিউনিটি রিলেটেড হয়। তার জন্য যখন আমাদের কাছে পেশেন্টরা আসেন আমরা কিন্তু তার গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষাগুলো করতে দিই। যে গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষাগুলোর হাত ধরে তিনি কিন্তু জানতে পারবেন তার ইমিউনিটি কি অতি সক্রিয়। যে কোনো কিছু অতি সক্রিয়তা ভালো নয়, যে কোনো কিছু। ঠিক তেমনি এক্ষেত্রেও তাই। জানবেন যে কোনো অসুখের ক্ষেত্রে আমরা বারবার করে বলবো তার কারণটা যদি আপনি না জানেন আপনি কিন্তু পুরোটাকে নিয়ন্ত্রণে আনতে পারবেন না। যেমন ধরুন আমি বললাম এক্সিমার পেশেন্টদের ক্ষেত্রে যাদের গোটা গা চুল করছে, এটা হচ্ছে, কেউ বলছেন ডাক্তার এক্সিমা হয়েছে না সোরিয়াসিস হয়েছে, আমার ফাঙ্গাল ইনফেকশন হয়েছে না এটা হয়েছে, আমার সেওরিক ডার্মাটাইটিস হয়েছে না অ্যাটোপিক ডার্মাটাইটিস হয়েছে। প্রসঙ্গত বলে রাখে অ্যাটোপিক ডার্মাটাইটিস ওয়ান অফ পার্ট অফ এক্সিমা। আচ্ছা, অনেক বলেন যে আমাকে ডাক্তারবাবুকে দেখিয়েছে আমার মাথার স্ক্যাল্পে সোরিয়াসিস হয়েছে, আর টেস্ট রিপোর্টটা কোথায়, আপনার স্কিন বায়োপসি রিপোর্টটা কোথায়? কারণ স্কিন বায়োপসি না করলে অনেক ধরনের স্কিন বায়োপসি করতে হবে ক্যান্সার নাকি, না না সেরকম নয়। ঠিক যে ওখানে অসুখটা হয়েছে সেই অসুখটার কী অসুখ সেটা জানবার জন্য স্কিনের ছোট্ট একটা গ্রাফটিং করে নিয়ে সেটা টেস্ট করে দেখতে হয়। কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়, যেখানে ক্লিনিক্যাল ডায়াগনোসিসটা ইম্পর্ট্যান্ট। এই ধরনের পেশেন্টরা যখনই আমাদের ক্লিনিকে আসেন আমরা কিন্তু খুব কমনলি পাই তাদের সমস্যাটা 2-4 মাসের নয়, কয়েক বছরের হয়ে গেছে অলরেডি। এবং দেখবেন যাদের এই ধরনের সমস্যা আসে কুচকির দুপাশে, পায়ে বা বিভিন্ন জায়গায়, সেখানকার চামড়াটা ক্রমশ বিবর্ণ হয়ে যায়, কুচকে যায়, কালচে হয়ে যায় এবং মোটা হয়ে যায়। সেখানকার চামড়াটা সরু চামড়া, যেমন স্কিন থেকে সরু চামড়া এরকম তুলে নিতে পারবো, ঠিক এইভাবে ওনারা কিন্তু এবার সরু চামড়াটা তুলতে পারবেন না, মোটা হয়ে চামড়াটা উঠে আসবে। এই ধরনের খসখসে হবে, ড্রাই হবে, রুক্ষ হবে এবং ছোটো ছোটো চামড়ার টুকরো উঠবে, যাকে এপিডার্মাল প্রলিফারেশন বলি আমরা। কিন্তু তার থেকেও বেশি চামড়া মোটা হয়। চামড়াটা মোটা হয় কেন জানেন? চামড়াটা মোটা হওয়ার অন্যতম কারণ জানবেন ইচিং বা চুলকনি। যে কোনো ক্ষেত্রে জানবেন আমাদের শরীরের নার্ভ বাদ দিয়ে, নার্ভ যদি কারো কেটে যায় নতুন করে নার্ভ তৈরি হয়ে জুড়বে না। কিন্তু শরীরের যাবতীয় কোষ যখন কোনো কারণে কোনো কোষ ছিঁড়ে কেটে যায়, কেউ পড়ে গেলেন, হাত পা কেটে গেল, কোষ বিভাজন হয়ে সেই শূন্যতাটা পূরণ হয়, হিলিং প্রসিডিওর শুরু হয়।
তেমন ধরুন কোনো জায়গায় কারো চুল করছে, তিনি সেই জায়গাটাকে হাত দিয়ে খুব চুল করছেন, মাল্টিপল স্ক্র্যাচ পড়ছে। এবং এই যে হাত দিয়ে চুল করছেন বা কোনো জিনিস দিয়ে চুল করছেন, এই যে মাল্টিপল স্ক্র্যাচ করছে, আমাদের স্ক্রিন কিন্তু স্বাভাবিক কারণে ওই স্ক্র্যাচগুলোকে আবার রিপেয়ার করছে। তারপর দিয়ে তিনি আবার চুল করছেন, আবার স্ক্র্যাচ পড়ছে, আবার রিপেয়ার হচ্ছে। এই স্ক্র্যাচ পড়া এবং রিপেয়ার হওয়া, ত্বকের মধ্যে যে কন্টিনিউ যে প্রসিডিওরটা চলেছে, এই কন্টিনিউ প্রসিডিওরটার এফেক্টে কিন্তু তার চামড়া ক্রমশ মোটা হয়ে পড়ছে। ভীষণ রকম জানবেন কারণ, অসুখের কারণটাকে ডায়াগনোসিস করা, যেটা কিন্তু একজন অভিজ্ঞ ডাক্তারবাবু সহজে করতে পারবেন। আর আপনাদের বলে রাখি, দেখুন যে কোনো অসুখ যখন কারোর হচ্ছে, জানবেন আজকের দিনে এটা বিজ্ঞান প্রমাণ করেছে, বেশিরভাগ অসুখ আমরা প্রথম জিজ্ঞাসা করি আপনার পিতৃকুল বা মাতৃকুলে কারুর ছিল কিনা। খালি বাবা মা নয়, পিতৃকুল বা মাতৃকুলে কারুর ছিল কিনা। কারণ জানবেন এমন অনেক অসুখ আছে, প্রায় সব অসুখই ভাইরাস ব্যাকটেরিয়া বাদ দিয়ে, কিন্তু রিলেট করে জেনেটিক। আমাকে অ্যাসিডিটিও, ক্যান্সার থেকে অ্যাসিডিটি, এই পেশেন্টদেরও আমরা জিজ্ঞেস করি আপনাদের বংশে সমস্যা আছে কিনা। হার্টের স্ট্রোকের পেশেন্টকেও জিজ্ঞাসা করি আপনার এই সমস্যা আপনার বাড়িতে কারোর ছিল কিনা, বা আপনার বাবা মার হার্টের কন্ডিশন কেমন ছিল। আগেকার দিনে অতটা মানুষ স্বাস্থ্য সচেতন ছিলেন না, অত সময় রক্ত পরীক্ষা, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি বা টিএমটি হতো না। কিন্তু আজকের দিনে কিন্তু মানুষ যেহেতু সচেতন হয়েছেন, আত্মনির্ভর ভারতের মতো আত্মসচেতন মানুষ, সেই জায়গা থেকে কিন্তু মানুষ অনেকটা বুঝতে পারছেন যে বাবা মার কী অসুখ ছিল বা ছিল না, এটাও কিন্তু সমানভাবে জানাটা ভীষণ রকম গুরুত্বপূর্ণ। আর এই জায়গাটাতে কিন্তু আমি সবসময় সবচেয়ে বেশি হ্যামারিং করি, সেটা হচ্ছে এক্সিমার মতো অসুখ কিন্তু ভীষণ রকম দায়ী বংশগত কারণেও এক্সিমা হতে পারে। এটা আজকের মেডিকেল সায়েন্স প্রমাণ করে দিয়েছে। আমাদের ডিএনএ হেলিক্সের মধ্যে AT অর্থাৎ অ্যাডিনোসিন এবং ট্রায়াসিন ডবল স্টার বন্ডে, CG সাইটোসিন অ্যান্ড গুয়ানিন ট্রিপল স্টার বন্ডে যে ডিএনএ হেলিক্সের মধ্যে থাকে ATCG, এটা জেনে রাখুন কিন্তু এর মধ্যেই লুকিয়ে রয়েছে আমাদের যাবতীয় ইতিহাস, আমাদের বংশের বলতে পারেন টোটাল একটা পাণ্ডুলিপি। সুতরাং বংশগত অসুখ যা থাকবে তা কিন্তু এখানে শো করবে। আর এই জায়গা থেকে কিন্তু আমরা ভীষণ রকম ইম্পর্ট্যান্ট। তবে যে শুধুমাত্র বংশগত কারণ বা শুধুমাত্র যদি আপনি ধরে নেন ইমিউনিটি অতিরিক্ত হাইপার অ্যাক্টিভিটি এর কারণ, তা কিন্তু নয়। অনেক জীবাণু এর সাথে রিলেট করতে পারে। যেমন ধরুন স্ট্যাফাইলোকক্কাসের এমন কিছু প্রজাতি আছে যে প্রজাতিগুলো কিন্তু এক্সিমার জন্য অন্যতম দায়ী বলে আমি মনে করি, এবং বিজ্ঞানও তাই মনে করে, কারণ আমরা তো বিজ্ঞানের বাইরে কেউ নই। তো এই স্ট্যাফাইলোকক্কাস থেকেও যদি এক্সিমা হয়ে থাকে, তাহলেও তার খুব সঠিকভাবে যদি চিকিৎসা না হয়, তাহলে মাথার এই দেখবেন স্ক্যাল্প খুব চুল করছে, আপনি ভাবছেন ড্যান্ড্রফ, গরমকালে মাথা স্টিকি হয়ে যাচ্ছে, স্টিকি ড্যান্ড্রফ বলছেন, নিজের থেকে নাম তৈরি করছেন স্টিকি ড্যান্ড্রফ, চুল করছেন, নখে কাদা কাদা পদার্থ আসছে, চুলুনি দিলে মাঝে মাঝে ঘামাচির মতো একটা আধটা পাচ্ছেন, ব্যথা করে উঠছে, এবং অবাক হয়ে দেখছেন শীতকালে সেগুলো ভ্যানিশ হয়ে যাচ্ছে, ছোটো ছোটো চামড়ার টুকরো পড়ছেন। মনে করে দেখুন আপনার মাথা ঘাম তো অন্য 10 জনের তুলনায় আপনার স্ক্যাল্প বেশি ঘাম তো ছোটো থেকে, এবং এই ঘাম, বাতাসের পলিউশন এবং বাড়ি ফিরে এসে সঠিকভাবে হেয়ারকে বা স্ক্যাল্পকে ক্লিন না করার দরুন সেই জায়গায় কিন্তু বাসা বেঁধেছে স্ট্যাফাইলোকক্কাসের মতো সমস্যাও। সেখানে হতে পারে অ্যাটোপিক ডার্মাটাইটিসের মতো সমস্যা, সেখানে হতে পারে সেবোরিক ডার্মাটাইটিসের মতো সমস্যা। আপনি ধরে নিচ্ছেন যে আপনার ড্যান্ড্রফ, আপনি ধরে নিচ্ছেন আপনার সোরিয়াসিস, কিন্তু আদৌ দেখতে হবে যে এটা কী কী সিমটম দিচ্ছে আপনাকে। যদি ক্রমশ অসুখটাকে পুষে রাখেন, জানবেন এই অসুখ কিন্তু মাথার চামড়া থেকে আপনার গায়েও ছড়িয়ে যাবে, আপনার ভ্রুতে, আপনার বেয়ার্ডে, আপনার কাঁধে, আপনি লক্ষ্য করে দেখবেন ভুরু ইচিং হচ্ছে, বেয়ার্ড ইচিং হচ্ছে, বডি বা ব্যাক ইচিং হচ্ছে, র্যাশ বেরোচ্ছে। আপনি অবাক হয়ে যাবেন যে এটা আমার মাথায় ফুসকি ছিল, গায়ে আবার এগুলো কী আসতে শুরু করলো। তারপর ক্রমশ সেটা বাড়তে থাকবে। আপনি নিজে বুঝতে পারবেন আপনার ত্বক কতটা ইমিউন কম্প্রোমাইজড। মনে করে দেখুন, স্নান করে বেরোবার পর প্রথম 1.5-2 মিনিট ছোটোবেলায় মনে পড়ে গোটা গা চুলকোতো, ঠিক স্নান করে বেরোবার পর। মনে করে দেখুন বাইরে থেকে গরমকালে বাড়ি ফেরার পর যখন আপনি ড্রেস চেঞ্জ করতেন আপনার রুমে ঢুকে, তখন ড্রেস চেঞ্জ করার সময় জাংশন পার্টগুলো হঠাৎ খুব চুলকোতে শুরু করতো। বুঝবেন আপনার ত্বক কিন্তু কম্প্রোমাইজ হচ্ছে ফাঙ্গাসের দ্বারা।
আপনার ত্বক কিন্তু কম্প্রোমাইজ হচ্ছে অনেক আরও প্যাথোজনের দ্বারা, যেখানে আপনার ত্বকে কিন্তু আগামী দিনে বড় সমস্যা আসতে পারে যদি আপনি সঠিক অর্থে নিজের ত্বকের সঠিক আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানকে সাথে নিয়ে কেয়ার না শুরু করেন। সুতরাং এগুলো জানবেন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা ম্যাটার। কিন্তু মনে রাখবেন যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনার এগুলো অনেক আরও বেড়ে যেতে পারে। কোথায় বাড়তে পারে জানবেন, এই ধরনের অসুখের অর্থাৎ এক্সিমার মতো অসুখ তাদের অনেক বেশি হবে যারা চুলে বা দাড়িতে রং করেন। আচ্ছা, চুলে বা দাড়িতে যদি কেউ রং করেন দিদি, তাদের আপনি একদম নিশ্চিন্ত থাকুন, তারা যদি সেটাকে প্রপারলি ক্লিন না করেন, মানে শ্যাম্পু করার পরেও যদি তার স্ক্যাল্পে দেখা যায় কালার লেগে আছে, আপনি নিশ্চিন্ত থাকুন তার স্কিন যদি একটু কম্প্রোমাইজ হয়, স্কিনের ইমিউনিটি, আপনি জেনে রাখবেন তার কিন্তু এক্সিমার মতো সমস্যা বা ফাঙ্গাল ইনফেকশনের মতো সমস্যা বা এই ধরনের সমস্যাগুলো চলে আসতে পারে। এটা ভীষণ কমন। আবার